বিএনপিকে আমরা কেন চাচ্ছি সংশোধন হোক, কারণ আমরা বিএনপির দ্বারা এই ভুলগুলো হয়ে দেশের ক্ষতি হোক, এটা তো আমরা চাই না। তো এইটা চাওয়ার ভিতরে দেশের কোনো কল্যাণ নাই। তো দেশটা খুবই ভলাটাইল অবস্থায় এখন আছে, অস্থিতিশীল অবস্থায় আছে। আমরা চাই একটা ন্যায্য শাসনের মধ্য দিয়ে এইটা স্টেবল হোক, এবং এটা স্টেবল তখনই হতে পারবে যখন আপনি আইনের শাসন কায়েম করতে পারবেন। আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ পেশাদারিত্বের সাথে কাজ করবে। এর বাইরে দলীয় বিবেচনায় কাজ করলে সেটা কখনো অর্জন করা সম্ভব না। আইন যেটা আছে লেখা, সেটা একজনের বিচার করবার জন্য সাফিসিয়েন্ট। প্রবলেম হচ্ছে রাষ্ট্রের খাইসলত। রাষ্ট্র, সরকারি দল যখন মনে করে যে তারা ঠিক করবে কোনটা করবে না, আইন এখানে গুরুত্বপূর্ণ না, তখন সেই সরকারের কাছ থেকে আপনি বিচার কিভাবে আশা করবেন? এখন আইন শৃঙ্খলা বাহিনী প্রচণ্ড রকম নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে আপনার 5ই আগস্টের পর থেকে। আমরা বারবার বলেছিলাম ড্রাস্টিক্যালি এই ফোর্সকে আপনি কারেকশন করেন। একটা বড় অংশকে বলেছিলাম রিটায়ারমেন্টে পাঠায় দেন, কারণ যারা আওয়ামী ফ্যাসিবাদের দোসরিপনা করেছে তাদেরকে আপনি সক্রিয় করতে পারবেন না। এবং দেখবেন যে সীমান্ত হত্যার পরে আমার ওসি, বাংলাদেশের ওসি বলে যে যাকে মারা হয়েছে ও গরু চুরি করতে গেছিল। মানে তখন এই কথা যখন বাংলাদেশের ওসি বলে, তখন আপনি বিজিবির কাছ থেকে, বিএসএফ এর কাছ থেকে কিভাবে বিচার আশা করতে পারবেন? তখন সরকার কিভাবে কথা বলবে? আপনার ওসি তাকে চোর বানায় দিছে, গরু চোর বানায় দিছে। মানে সে এই যে আওয়ামী ফ্যাসিবাদের, এটা আওয়ামী লীগের মন্ত্রীরা বলতো, দেখবেন এই বক্তব্যটা। তো ওসি হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রীর বক্তব্য মুখস্থ করতে করতে ভুলে গেছে যে আওয়ামী লীগ চলে গেছে, বক্তব্য তো মাথায় রয়ে গেছে যেটা মুখস্থ করছিল। মাঝে মধ্যে দেখবেন যে বিএনপির অনেক নতুন হাইব্রিড নেতা আসছে না, জয় বইলে আবার আটকে গিয়ে বাংলাদেশ জিন্দাবাদে চলে যায়, এরকম দেখছেন না আপনারা? মানে অনেক জায়গাতে দেখবেন যে শেষে স্লোগান দেওয়ার সময় 2-4 ভয়ে বইলেও ফেলাইছে, মুখ ফসকে বাইরে হয়ে গেছে। বহুদিন একটা স্লোগান দিছে, তো হট করে আবার ওই বাংলাদেশ জিন্দাবাদে আসতে আসতে একটু সময় লাগতেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিষ্ক্রিয়তা, ডিসাইসিভনেস, এইটা সরকারের পক্ষ থেকে যদি সিরিয়াসলি অ্যাকশনে না যাওয়া হয়, আপনি শাহবাগ থানার ওসিকে যদি সাসপেন্ড করতেন যে আপনার এখানে গেছে, আপনি মামলা করেন নাই, মামলা করতে গেছে মামলা নেন নাই, তখন সারা দেশের ওসিরা মেসেজ পাইতো না যে না আমাকে বিচার করতে হবে। কিন্তু আপনি এটা না করে সারা দেশের প্রশাসনকে কি মেসেজ দিয়েছেন? বিএনপির লোকজন অভিযুক্ত হইলে মামলা নেওয়া যাবে না। তাই হচ্ছে, কোথাও কোনো মামলা হচ্ছে না। বিএনপির লোকরা গেলে ভয়ে কথা বলতেছে না, ভাই একটু উপর থেকে ফোন করে নিয়ে আসেন, একটু ডিসি সাহেবকে বলেন, রমনার অমুককে বলেন, তমুককে বলেন, এসপিকে বলে দেন, ওনাকে বললে ভাই আমি একটু দেখতেছি, ডিআইজির সাথে কথা বলে নেই। একদম এক্স্যাক্টলি আওয়ামী লীগের আমলে যা যা হয়েছে সেই রাষ্ট্রীয় খাইসলত আমরা দেখতে পাচ্ছি। এবং দিন শেষে যেগুলো বিএনপিকে আমরা কেন চাচ্ছি সংশোধন হোক, কারণ আমরা বিএনপির দ্বারা এই ভুলগুলো হয়ে দেশের ক্ষতি হোক, এটা তো আমরা চাই না। তো এইটা চাওয়ার ভিতরে দেশের কোনো কল্যাণ নাই। তো দেশটা খুবই ভলাটাইল অবস্থায় এখন আছে, অস্থিতিশীল অবস্থায় আছে। আমরা চাই একটা ন্যায্য শাসনের মধ্য দিয়ে এইটা স্টেবল হোক, এবং এটা স্টেবল তখনই হতে পারবে যখন আপনি আইনের শাসন কায়েম করতে পারবেন। আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ পেশাদারিত্বের সাথে কাজ করবে। এর বাইরে দলীয় বিবেচনায় কাজ করলে সেটা কখনো অর্জন করা সম্ভব না। আইনজীবীরা ধর্ষকদের পক্ষে না। আইনজীবীদের বিষয় হচ্ছে যে কোনো নাগরিকের আইনি সেবা পাবার অধিকার আছে। নাগরিক যিনি ধর্ষক, খুনি, সে তো বাংলাদেশের নাগরিক, তো তার একটা আইনি সেবা পাইতে হবে না? আইনের ভিতরে বলে দেওয়া আছে যে আপনি সর্বোচ্চ সাজা পাওয়ার যোগ্য হলেও অনেক সময় শাস্তির মেয়াদ কমানোর সুযোগ আছে। তো সেই কথাটা কে বাস্তবায়ন করতে পারবে? যিনি খুনের মামলার আসামি তিনি তো পারবেন না। দেখবেন যে কারাগারে যারা ভালো আচরণ করে ওদের শাস্তির মেয়াদ কমায় দেওয়া হয়, 30 বছরের জায়গায় 22 বছরে ছেড়ে দেয়, 23 বছরে ছেড়ে দেয়। কেন? কারণ যাওয়ার পরে উনি ভালো ব্যবহার করেছেন, লেখাপড়া করেছেন, কোর্স করেছেন, অনেক কিছু করেছেন। তো এই জন্য হচ্ছে এই বিষয়গুলোতে সহযোগিতা করতে তো আইনজীবী লাগবে। এই জন্য হচ্ছে দয়া করে সাংবাদিক ভাইরা আইনজীবীদেরকে এই পয়েন্টে করবেন না যে অমুক খুনির পক্ষে, আবরার ফাহাদের খুনির পক্ষে অমুক আইনজীবী কেন দাঁড়াবে। ভাই দাঁড়াইতে তো হবে, তো আইনজীবীর কাজ। দাঁড়ায় সে তো এটা বলছে না যে ভাই ও খুন করে না, ওরে মাফ করে দেন। তার বক্তব্য, সে আসলে ওই রাতে কি করেছে, এই কথাটা তো একজন আইনজীবীর মাধ্যমে বলতে হবে। তো তাকে, তার একটা বক্তব্য আছে না, এই বক্তব্যটা তাকে দিতে হবে। বিচার এখানে যেটা দেখলাম, সে অলরেডি স্বীকার করেছে। তো স্বীকার করলে তো আপনি চাইলে 1 সপ্তাহ ফাঁসি দিয়ে দিতে পারেন, আর তো বিচার হওয়ার কিছু নাই। আপনি এখানে ট্রায়াল কোর্টে মামলার কনভিকশনের রায় দিবে, যেহেতু স্বীকার করেছে সে তো আর আপিল করবে না। তো আপিল না করলে এরপরে আপনি আপিল বাস্তবায়ন করবেন। সরকারের একটা ডেডলাইন আছে যে তারা 6 মাসের ভিতরে বিচার প্রক্রিয়া শেষ করতে চায়। বিচারিক প্রক্রিয়া দিন তারিখ দিয়ে শেষ করবার চেষ্টা করাটা ভালো না। আমাদেরকে যে দাবিটা তুলতে হবে, ন্যায্য বিচারের দাবি।
এবং সেটা দ্রুত করবার জন্য চেষ্টা করা, এবং স্পেশাল ট্রাইব্যুনাল আছে এই কাজগুলো করবার জন্য। চাইলে এটা 7 বছরের নাটক করবার দরকার নাই, এটা 3 মাস 6 মাসে করা সম্ভব, যেহেতু আপনার এখন ডিএনএ স্যাম্পলিং আছে। সোনার বাংলার প্রবলেম হচ্ছে যে আপনার আইন পরিবর্তন না হওয়ার কারণে ডিজিটাল ফরেন্সিক অনেক এভিডেন্স কোর্টে প্রডিউস করা যায় না। এখন মান্দাদার আমলে দেখছো কিনা, দেখছি, কইছিলা, কেমনি দেখছো, এগুলো বর্ণনা করা লাগে আর কি। তো এখন সিসিটিভি, ফরেন্সিক এভিডেন্স, ডিএনএ এভিডেন্সের কারণে যেটা হচ্ছে, মামলার আপনার তথ্য উপাত্ত রাষ্ট্রের কাছে, কোর্টের কাছে পেশ করাটা সহজ হয়ে গেছে। তাই সরকার চাইলে, রাষ্ট্র চাইলে এই মামলা খুব দ্রুত শেষ করতে পারবে, কিন্তু সেটা দিন তারিখ দিয়ে না। আপনি মাঝখানে দেখেছেন একজন আলেমকে, একজন মসজিদের ইমামকে ধর্ষণের মামলায় গ্রেফতার করে 1 মাস জেল খাটানো হয়েছে। পরে কিন্তু ডিএনএতে মামলাতে আসছে যে আপনার এই আলেম, এই ইমাম সাহেব এটার সাথে জড়িত না। এখন আবার উল্টা দিকে চিন্তা করেন, যেন তেনভাবে যদি বিচার করতে চান, দ্রুত বিচার করতে চান, তাহলে এই ইমাম সাহেব কিন্তু পাগল হয়ে গেছেন, উনি কিন্তু হাসপাতালে ভর্তি। কারণ সম্মানের মর্যাদার জায়গায় চিন্তা করেন যে একজন আলেম, যিনি মসজিদের ইমাম, তাকে আপনি ধর্ষক বানাইছেন, ওই সমাজে আপনি তাকে কোন জায়গাতে নামিয়ে দিয়েছেন। এবং পুরো বাংলাদেশের যে শাহবাগী সুশীল শুভেন্দুরা আছে, এরা সবাই উঠে পড়ে লাগছে এই যে হুজুর ধর্ষক। অতএব বিচার করতে হবে ন্যায্যতার প্রশ্নে, তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে সমস্যা যেটা হচ্ছে, আপনি চেতনার বিচার করতে গেলে যেটা হবে, নিরপরাধ মানুষ বিচারের মুখোমুখি হতে পারে। এটা আমাদের জন্য কাম্য না। আমরা চাই ন্যায্য বিচার, সুবিচার, কারো প্রতি যেন কারো জুলুম না হয়। এটা দ্রুততার সাথে করা দরকার, এবং রাষ্ট্র চাইলে সেটা করা সম্ভব। দলের পজিশন তো দেখেন, আমরা বারবার বলেছি, এবং মানে জুলাই জাতীয় সনদ, সংস্কার, অর্ডিন্যান্স, এই প্রত্যেকটা জায়গাতেই তো এটা বহুদিনের আকাঙ্ক্ষার জায়গা। মাজদার হোসেন মামলা আপনার সেই 111-এর সময় থেকে চলে আসা একটা সিদ্ধান্ত, এবং সেই জাজকে ব্যাপারে বলা হচ্ছে, মাননীয় অ্যাটর্নি জেনারেল ছিলেন, এখন আইনমন্ত্রী, উনি বলেছেন ওর কাছে নাকি টাকা চেয়েছে। 1.5 কোটি টাকা ঘুষের লেনদেন টেনদেন হওয়ার একটা ব্যাপার, 3 কোটি টাকার একটা লেনদেন টেনদেন হয়েছে। মানে ওই যিনি বাদী ছিলেন মাজদার হোসেন মামলার জাজ, এটা বলবার মধ্য দিয়ে কি আসলে বিচার বিভাগ আলাদা করবার যেই মামলাটাকে ছোট করা হচ্ছে কিনা, হেয় করা হচ্ছে কিনা? এর থেকে বড় বিষয় হচ্ছে যে এইটা তো করা হবে বলে আমরা সবাই একমত হয়েছিলাম। এখানে তো বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল না। তাহলে যেখানে নোট অফ ডিসেন্ট ছিল, সেখানে আপনি অনেক কথা বলছেন যে আমাদের মতো করে করব, আমাদের মতো করে করব, অধিকতর ভালো আইন নিয়ে আসবো। কিন্তু যেখানে নোট অফ ডিসেন্ট ছিল না, সেটা কেন র্যাটিফাই করলেন না? অতএব আমাদের পজিশন খুব পরিষ্কার। আমরা চাই যেই সংস্কারটা সম্মতির ভিত্তিতে হয়েছে সেটা চলমান থাকা উচিত। বিচার বিভাগের স্বাধীনতা, জাজদেরকে একটা নিরপেক্ষ অ্যাপয়েন্টমেন্ট কমিশনের মাধ্যমে অ্যাপয়েন্ট করা, দলীয় ব্যানারে বিভিন্ন চেম্বার থেকে জাজ অ্যাপয়েন্ট করার যে বাজে কালচার আছে, এগুলো বন্ধ করা দরকার। বিচার বিভাগ স্বাধীন না থাকলে কি হতে পারে, খায়রুল হকের কেয়ারটেকারের মামলা থেকে শুরু করে সিনহা সাহেবের মামলা, এগুলো সব আমরা দেখেছি। বাংলাদেশে গত 17 বছরে ফ্যাসিবাদ কায়েম হওয়ার পিছনে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক রোল প্লে করেছে, তার ভিতরে বিচার বিভাগ একটা। অতএব আমরা যদি বাংলাদেশটাকে বদল দেখতে চাই, তাহলে বিচার বিভাগের এই সংস্কারগুলো করতেই হবে, কোনো বিকল্প নাই। ধন্যবাদ।